ওসমান হাদির ব্যাপারে ইনকিলাব মঞ্চ চুপ কেন? তারা তো আনন্দিত হওয়ার কথা, একে ধরে দেওয়া চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্যের কারণে তাদেরকে ধরা হয়েছে। এবং এই যে বিশ্বাসযোগ্য তথ্যের কারণে, মানে তাদের কাছে যে তথ্য দেওয়া সে বিশ্বাস তাদের ধরা হয়েছে। আপনার কাছে মনে হয় না যে এই যে ধরাটা, এটাই ওকে বাঁচিয়ে দেওয়া হইলো যদি সে হত্যাকারী হয়? না, এখন যদি সে আসল সত্য বলে দেয় যে জামাত শিবির এটার সাথে যুক্ত, না এই আর তো বলবে না, কারণ এরপরে সে জেলে চলে যাবে। সালাউদ্দিনের মতো ওখানে 10 বছর থাকবে, অসুবিধার কি? রিপোর্ট করে বাংলাদেশের অনুরোধে, না বাংলাদেশের অনুরোধে ডিপোর্ট করেন, তার বিরুদ্ধে মামলা হয়ে গেলে ডিপোর্ট করবে কি করে? ওই মামলা নিষ্পত্তি হয়ে যায়, যে সালাউদ্দিনের ক্ষেত্রে পারে নাই, ইচ্ছা করে তো ওটা করা হয়। এখন ওদের বিরুদ্ধে মামলা করছে কিনা আপনি প্রেস লিস্টের মধ্যে পান, তাহলে ধরে নেন তারা কিন্তু আপনাকে আর, কারণ বাংলাদেশের আইনে তারা ধরতে বাংলাদেশে আসামি হিসাবে সে ধরবে, কিন্তু সে যদি তার দেশে মামলা করে বসে থাকে, তারা কিন্তু প্রেস রিলিজটার ওই টেকনিকটা আমি বলছি, প্রেস রিলিজের মধ্যে আছে যে তারা বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করছে, বাংলাদেশের রিকোয়েস্টে করে নাই। কিন্তু কেয়ারফুল, আপনি ওই জায়গাটা দেখেন, এটা সালাউদ্দিনের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু সালাউদ্দিনকে ডিপোর্ট তখন কিন্তু ডিপোর্ট করে নাই। না, ওই মামলা নিষ্পত্তি না হওয়ার, ফরেনার্স অ্যাক্টে প্রথমে মামলা হবে, সে অবৈধভাবে অনুপ্রবেশ করে। না, তার বিরুদ্ধে মামলা করছে অলরেডি, ওরা বলতেছে মামলা আছে তার বিরুদ্ধে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু টেকনিক্যাল জিনিস হয়ে গেল। একটা হলো এখানে সালাউদ্দিন গৌরবের ব্যাপার হয়ে দাঁড়াইলো। এখন সালাউদ্দিনের জন্য ফার্স্ট অ্যাচিভমেন্ট, তার প্রথম অ্যাচিভমেন্ট কিন্তু তার ভারতের সাথে তার সম্পর্কের কারণে সে একে অ্যারেস্ট করাইতে পারছে। দ্বিতীয় হইতে পারে যে সালাউদ্দিনরা প্রকৃত তথ্য গোপন করার জন্য একে অ্যারেস্ট করিয়ে, মানে যতদিন দরকার যতদিন 5 বছর আছে ক্ষমতায়, ততদিন ইন্ডিয়াতে রেখে দেবে, কোনো তথ্য বেরোবে না। সাথে কি তাহলে ভারত কোনোভাবে জড়িত? কারণ আমরা দেখেছি সুব্রত বাইনেরকে, আমি কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল তো তখন বন্ধ, প্রেসিডেন্সি সেন্ট্রাল হোমে আমি ছিলাম, 6 মাস জেল খেটেছি অবৈধ অনুপ্রবেশ বা ফরেনার্স অ্যাক্টের মামলায়, 14 ফরেনার্স অ্যাক্ট। তো সেখানে আমি সুব্রত বাইনকে পেয়েছি দীর্ঘ সময়। তিনি আমাকে খোলাখুলি বলেছেন, সুব্রত বাইন এখন বাংলাদেশের জেলে। তো তিনি বলেছেন তাকে দিয়ে ভারতের অভ্যন্তরে থাকা বিভিন্ন ভারতের জন্য যারা হুমকি, তাদের হত্যা করিয়েছে। বাংলাদেশে থাকা ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে সুব্রত বাইন ওই ভারতে বসে বসে হত্যা করেছে। যখন তাকে ব্যবহার শেষ, নিজেই তার মদের একটা কারখানা ছিল, সেটা সিজ করে নিয়েছে এবং তাকে, তার স্ত্রী দিয়ে কি একটা ঝামেলা লাগে, তাকে জেলে পাঠিয়ে দিয়েছে, তার আর বেইল হয় না। এটা হচ্ছে যে ব্যবহার পরবর্তী, তাকে ওইখানে রেখে দিয়ে। এবং এই দেখেন আপনি, এই ইউনূসের আমলে তাকে কিন্তু আবার বাংলাদেশে পাঠানো হয়েছে, বাংলাদেশে বসে অ্যারেস্টও হলো। তো এটার মানে কি, ওসমান হাদির এই ব্যাপারটা কি ভারত তাহলে ঘটিয়েছে? ভারত এখন আমার কাছে এখন পর্যন্ত এটা ক্লিয়ার না যে ভারত এটা করেছে। আমার কাছে বরং ক্লিয়ার একটা ধারণা জন্মায় যে এটা ইউনূস সরকার করেছে। তারা তখন এই কি বলে, ইলেকশনটা ডিলে করে দেওয়ার জন্য তারা এটা ঘটাইছিল। এটা কিন্তু আমার এখন পর্যন্ত যত ইকুয়েশন আছে সবই ভারত এটার সাথে জড়িত না, এটা আমার মনে হয়। ভারত একে অ্যারেস্ট করার কারণটা হলো এটা সালাউদ্দিনকে ক্রেডিট দেওয়ার জন্য। সালাউদ্দিন যে একজন দুর্দান্ত স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তাদের কাছে সালাউদ্দিন তাদের একজন লোক, সেই লোকটাকে আরো শক্তিশালী করলো। কিন্তু আবার ওই লোকটাকে আবার তারা দিবেও না, ওই লোকটাকে কিন্তু তারা রেখে দেবে। আমি একটু ঘটনা মেলানোর চেষ্টা করি। রিজেন্ট হাসপাতালের সেই কেলেঙ্কারি করোনার সময়, যে রিজেন্টের শাহেদ টকশো করতো, যে বাটপার, মানে তো সেই ব্যক্তিকে দমদম সঞ্চালকদের টাকা দিয়ে টকশো করতো। দমদম থেকে তাকে স্থানীয়, মানে এটা বাংলাদেশের অনুরোধে তাকে দমদম থেকে ধরা হয়, কিন্তু তাকে দেখানো হয় যশোরের বেনাপোলে তাকে আটক করা হয়েছে বর্ডার ক্রস করার সময়, অর্থাৎ পুরো মিথ্যা ঘটনা। তাকে ধরে নেওয়া হয়েছে, তার বউয়ের সাথে কথাবার্তা হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং করে তাকে ধরা হয়েছে। এবং সে যখন বাংলাদেশে নাটক মঞ্চায়িত হলো, এর কারণটা কি, যে সে তখন টক অফ দ্য কান্ট্রি ছিল। এখন কি এই শরীফ ওসমান হাদির হত্যাকারী সো-কল্ড, এই যে দুইজনেরা বোধহয় বাংলাদেশেই ছিল, তাদের কি ডিজিএফআই ওই বর্ডার পার করে, যেহেতু একটা গুঞ্জন উঠেছিল ভারতে পালিয়ে গেছে, তো ভারতে নিয়ে ভারত থেকে আবার ওইখানে মানে করা, ওখানে আটকে রেখেছে। মানে এখানে একটা বড় চক্রান্ত আমার কাছে মনে হয়, যে চক্রান্তের সাথে সরকার জড়িত আছে, যে সরকার জড়িত ছিল এবং এই সরকার সেটাকে ব্যবহার করতেছে আমার কাছে মনে হচ্ছে। কারণ ওসমান হাদির হত্যাকারীকে তো সে বলতেছে মেঘালয় টেঘালয় অনেক জায়গায় সে ঘোরাঘুরি করছে, সব জায়গায় ধরতে পারতো, শেষ পর্যন্ত বনগাঁতে এসে ধরলো কেন? তার মানে হলো যে
আইদা তাদের একটা প্ল্যান ছিল যে একে একে তারা টাচ করবে না, অথবা আরেকটা হলো সালাউদ্দিনকে অনেক ক্রেডিট দেওয়ার জন্য। সালাউদ্দিন একটা মহান স্বরাষ্ট্রমন্ত্রী, তার রিকোয়েস্টে তার চেষ্টায় ওকে ধরা হয়েছে। সো সালাউদ্দিনকে নিয়ে আর এনসিপি আর কোনো কথাবার্তা বলবে না। ওসমান হাদির এর তো ধরা হয়েছে, এই তো ধরা পর্যন্তই। এবং এতে ভারতের যে পণটা, ভারতের অনেকগুলো পণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হলো সবচেয়ে বড় পণটা। হ্যাঁ, বাণিজ্যিক পণ হলো আমির খসরু মাহমুদ চৌধুরী, আর সফট পণ, পলিটিক্যাল সফট পণ হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরকম কয়েকজন আছে। এর মধ্যে ও হইলো এখন সবচেয়ে ক্ষমতাধর, মানে স্বরাষ্ট্র, পুরো বাংলাদেশের স্বরাষ্ট্র তার ইয়েতে। সেই লোকটাকে ভারত করলো, হাইলাইট করলো। ভারতের প্রয়োজন ভারত হাইলাইট করবে, এটা এই পলিটিক্সটা সবাই করে, আমরা পারলো আমরা করতাম। তো ভারত এটা করতে চায়, সালাউদ্দিনকে এখন হিরো বানাবে। সালাউদ্দিন হিরো, এখন আজকে থেকে সালাউদ্দিন নামে স্লোগান হবে যে হাদির হত্যাকারীরা ধরতে পারছে সে। তার চেষ্টায় এই কথাগুলো দেখবেন যে আসবে, তার চেষ্টায় ভারতীয় পুলিশেরা করছে। অনেক কিছু হবে, দেখেন আপনি সামনের দিকে অনেক ঘটনা ঘটবে। আর একে আনতে পারবে না, কারণ ভারত যখন মামলা করে ফেলছে তখন আর এত সহজ না। কারণ ভারতের ইয়েতে আপনার, আমার মনে হচ্ছে সালাউদ্দিনের কেসে তখনও সালাউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা হয় নাই। সালাউদ্দিনকে সন্দেহজনক ঘোরাঘুরির জন্য আটক করা হয়েছিল। ঠিক সেই সময় কিন্তু সালাউদ্দিনকে ডিপোর্ট করে দিতে পারতো, সেটা করে নাই। কিন্তু সেটা না করে কি করলো, একদিন না 2 দিন পর ফরেনার্স অ্যাক্টে তাকে মামলা দিয়া আদালতে হাজির করলো। আদালতে হাজির করার পর বাংলাদেশ যখন চাইলো, তখন বললো যে না, এর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কিছু হবে না। তারপর তিনি অসাধারণ ভাবে একটা বাংলো ভাড়া করে উনি ওখানে থাকা শুরু করে দেন। হ্যাঁ, জামাইরা ধরে ভারতের তত্ত্ব, ওটা ছিল সালাউদ্দিনকে ওখানে রাখার একটা শিল্ড, এবং সে খুব ভালোভাবে ছিল। আমি সাক্ষী, আমি তার সাথে অনেকবার কথা বলেছি এই সব ডিটেলে। আর এখানে একজন কমেন্ট করেছে, শাহেদকে সাতক্ষীরার বর্ডার থেকে ধরা হয়েছিল। না বন্ধু, দমদম থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে সাতক্ষীরা। এটা হচ্ছে যে র্যাবের একটা, দেখবেন একটা বন্দুক এখানে গুজে দিয়েছিল কোমরে। যাই হোক, আমরা একটু সাইফুল আলম ভাই, ধন্যবাদ। অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা গুরুত্বপূর্ণ। এখন আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেই, তার মুখে চলে এসেছে বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়ার পরিবারের সদস্য, বিশেষ করে তারেক জিয়ার স্ত্রীকে তিনি ধরেন তো ধরেন, ছাড়েন না। আরো অনেক ধরনের আচরণ তাকে দেখতে পাচ্ছি। তারেক জিয়ার মানে একান্ত ভৃত্যে পরিণত হয়েছেন। সাইফুল আমিন ভাই, আপনি যদি এই পরিবর্তন দেখে আমাদের একটু মন্তব্য করতেন। এটাই কি রাজনীতি বাংলাদেশের? এইভাবে ভৃত্য হয়ে যাওয়াই কি মানে পদ কি সবকিছুর ঊর্ধ্বে? আমার কাছে যে এটা মনে হয় সেটা হলো, এটা একটা 2 ধরনের হতে পারে। তিনি কোনো কৌশল নিয়েছেন কিনা, এটা পজিটিভ দিক থেকে বললাম, যে তিনি একটা কৌশল নিলেন, সার্ভাইভ করবেন। তিনি একদিন আওয়ামী লীগের জন্য উনি জান দিয়ে, ঠিক আছে, মানে দেখা গেল যে পার্লামেন্টে গেলেন, প্রথম বক্তৃতার দিন লিখিত বক্তৃতা ফেলাই দিলেন, ফেলাই দিয়ে উনি ওনার স্বভাব শুদ্ধ আওয়ামী লীগের গুণগান গায়ে একটা বক্তৃতা দিয়ে দিলেন। তারা ওখানে ঠেকাইতে পারবে না। এটা হলো আমি তার বিপ্লবী ক্যারেক্টারের কথা বলছি। সে ধর ভাই, আমরা কি আসলে লাইভ করছি নাকি আমি ঘুমিয়ে আছি? চলছে, লাইভ চলছে। না, ভাবতে তো অসুবিধা নেই, তাই না? কল্পনা করতে অসুবিধা আছে যে এই রাষ্ট্রপতি এরকম আচরণ করতে করতে উনি ভেতরের সিংহটাকে উনি মানে জীবিত রেখেছেন, এবং উনি পার্লামেন্টে 12 তারিখ দাঁড়িয়ে সেই সিংহের গর্জন শোনাবেন। এই জন্য উনি বৃত্তের আচরণ করতেছেন। এটা আমরা ধরেন কিছু লোক তো বিশ্বাস করতেই পারে, তাই না? এরকম একটা আইডিয়া তো হতে পারে, এরকম একটা সিনারি তো হতে পারে। এটা হলে আমরা আশ্চর্য হবে না। ঠিক আছে, 1% যদি আমরা এটা ধরে নেই, 99%টা কি? 99%টা হলো তার ইন্টারভিউটা, যেটা সে ছাপা হয়েছে দুই ইয়াতে, কিস্তিতে। সেখানেই কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে এই লোকটা বৃত্ত হতে চেয়েছিল। সে কিন্তু ইউনুসের করুণা ভিক্ষা করেছিল। ইউনুস তাকে দাম দেয় না, ইউনুস তার সাথে দেখা করে না, ইউনুস তাকে তার পাত্তা দেয় না, ইউনুস তার সাথে কথা বলে না। ইউনুসের ঘ্যানর আপনি পুরোটার মধ্যে একটা ঘ্যানর পাবেন, যে ইউনুস তাকে অসম্মান করছে। আপনি সম্মান নিতে পারলে আপনি তো সম্মানই নিতে পারার মতো লোক না যে আপনি ইউনুসের কাছে সম্মান আদায় করতেন। আপনি রাষ্ট্রপতি ছিলেন, পারেন নাই। কিন্তু উনার ওই লেখার মধ্যে ঘ্যানর মানে একটা করুণা ভিক্ষা ছিল। তো তারেক রহমান তো এই দিক দিয়ে বুদ্ধিমান আছে, ওনার অন্যান্য কি বুদ্ধি আছে জান না, কিন্তু এরকম বুঝতে পারে যে কোন লোকটার বৃত্ত বানানো যাবে, কোনটার কি বানানো, সে তাকে পিক করছে। দেখেন ওই ইন্টারভিউর পরে কিন্তু তারেক রহমান তাকে পিক করছে, পিক করে কিন্তু তাকে তার কাজে লাগানো শুরু করে দিচ্ছে। এবং এখন জায়গায় জায়গায় গিয়ে তিনি যেখানে তাকে পাঠাচ্ছে সেখানে যাই উনি কিন্তু তার বৃত্তের মতো কথা বলছেন। আপনি আশ্চর্য, লজ্জার ব্যাপার। আপনি বললেন যে জুবাইদার সাথে উনি প্রায় ইয়ের মতো, মানে ধরেন এরকম করে না, কিন্তু জাইমারকে 3-3 বার সালাম দিছে। চেয়ার থেকে উঠার সময় একবার সালাম দিছে,
হেঁটে এসে আরেকবার সালাম দিছে, জাইমার সামনে আসতে আরেকবার সালাম দিছে, এটা 3বার। আরেকটা হলো আনঅফিসিয়াল সালাম, আরেকটা কিন্তু আনসেভেন সালাম, জানেন অর্ধেক উঠছে, 3.5টা সালাম দিয়েছিলেন জাইমা। জাইমা ওনার নাতনি হইতে পারে, যাই নাকি উনি স্নেহ করবেন, জাইমার মাথায় হাত বুলায় দেওয়ার কথা তার, তাই না নাকি? আমার তো মনে না, হয় এমন এটাই হতে পারে তো রবীন্দ্রনাথ স্বাভাবিক। ঠাকুরের সেই কাবুলিওয়ালার গল্পের মতো, সেই কাবুলিওয়ালার মানে মেয়ের মতো, যেহেতু উনি পিতৃসুলভ না আচরণ না- সালাম না না, কাবলিওয়ালার মেয়ে, কাবলিওয়ালা তো ওই 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 শিশুটাকে সে আদর করতো, সে তো তাকে এরকম নমস্কার নমস্কার করতো না, তাই না? মিনি, মিনি নাম ছিল না, মিনিকে তো, হ্যাঁ, হ্যাঁ, মিনি ছিল, উনি কাবুলিওয়ালা মিনিকে, খুকি বলে ডাকতেন সম্ভবত। হ্যাঁ, হুম। ওই তো। তো তাকে উনি আদর করতেন, আর ইনি কি করলেন, ইনি 3.5 খান সালাম দিয়েছেন। দেখেন, আপনি আপনি প্লিজ, আপনাকে যদি ভিডিও থাকে এটা দেখাই দিতে পারেন আপনার দর্শকদেরকে, যে 3.5 কান দিছে। এরপর আসেন, ঠিক আছে, 3.5 কান সালাম টালাম দিয়ে গেল। পুরস্কার দেওয়ার সময় আপনি দেখেন যে কি করছে, সে যে কি বলে রাষ্ট্রপতি যে কি বলে না, আস্থাহীনতায় ভোগে না, এটা কি বলে, মানে ভয় পাচ্ছেন এরকম কিছু একটা। ওর হাতে হ্যাঁ। পুরস্কার, প্রথম পুরস্কারটা উঠে দিয়ে উনি কম্পমান হাতে তুলে দিচ্ছেন, যেটা জাইমা কিন্তু তুলে দেওয়ার কথা ট্রেতে, তিনি ট্রেতে উঠাই দিচ্ছেন জাইমার হাত থেকে নিয়ে। জাইমা কিন্তু এরকম করে দাঁড়ায় আছে, অ্যাজিব একটা বৃত্ত দাঁড়ায় আছে জাইমার সামনে, জাইমাকে উনি পুরস্কারটা দিচ্ছেন, আবার জাইমার হাতে পুরস্কারটা নিয়ে আবার ট্রেতে উঠে দিচ্ছে। এটা কোনোদিন কোন রাষ্ট্রপতি করতে পারে? এই লোকটা মিলিটারি ইয়াতে আছে, কি বলে প্রোটোকলের মধ্যে থাকে, মিলিটারি তারা এটা করতে দিত না, কিন্তু সে এটা করছে। দিস বাট হি ইজ। তো আপনার এই রাষ্ট্রপতির কাছ থেকে তারপরে যদি আসেন বক্তৃতার ব্যাপারে আসেন, আপনি দেখেন সে কত বড় একটু বৃত্তে যদি পরিণত বেয়াদবি হয়েছে। না নেন সাইফুল আমিন ভাই, মিলিটারি নিজেই যেখানে ভৃত্যপতি ভৃত্যই অসুবিধা কি? না, মিলিটারি ভৃত্য যেখানে সেটা, কিন্তু মিলিটারি প্রোটোকলটা তো ভৃত্যের মতো না, তাই না? এই দেখেন না, তো বুঝছেন। এরপর আসেন বক্তৃতার পার্টে। আপনি বক্তৃতা যাই দিচ্ছেন, ঠিক আছে, সরকার আপনাকে যা দিচ্ছে আপনি এটা পড়তেছেন, আপনার তো মিনিমাম আপনার চয়েস তো আছে, আপনি এক শব্দ কি অ্যাড করতে পারেন না? আপনি সম্ভাষণ কি আপনি সালাম আলাইকুমের জায়গায় আপনি আল্লাহ হাফেজ বলতে হবে, যেটা খালেদা জিয়া ব্যবহার করতে, আপনি খেয়াল করে দেখেন তার চেঞ্জ গুলো। আল্লাহ হাফেজ বলতেছে, এটা জীবনে সে বলেনি, কিন্তু সে বাংলাদেশ চিরজীবী হোক বলতে পারতো, বাংলাদেশ চিরজীবী হোক, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইউজ করছে, হাবিবুর রহমান ইউজ করেছে, আমাদের সকল রাষ্ট্রপতি ইউজ করছে বাংলাদেশ চিরজীবী হোক। ইভেন এই যে শেখ হাসিনার সর্বশেষ বক্তব্যের মধ্যেও কিন্তু শেখ হাসিনা কিন্তু চিরজীবী হোক বলছে। উনি তো চিরজীবী, মাঝখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বললেও পারতেন, উনি চিরজীবী বলতে পারতেন, বা উনি বাংলাদেশ জিন্দাবাদ বললেন এবং আল্লাহ হাফেজ বললেন, কারণ খালেদা জিয়া যেটা বলতো ঠিক ওইটুকু বলছে। So this is what he is now. অনেকটা মিলে যায়। খালেদা জিয়ার আমরা যখন ছোট ছিলাম, তুমি মাইকের সামনে এসে হ্যাঁ, আল্লাহ হাফেজ। টেলিভিশনে হ্যাঁ, সুপ্রিয়া আল্লাহ হাফেজ বলতো। দেশবাসী এই যে শুরু করতেন, আর শেষে আল্লাহ হাফেজ, এইভাবে, মানে ওনার একটা নিজস্ব স্টাইল ছিল, সেটাই কপি Style করেছেন ছিল। চুপ্পু সাহেব। গড হেল্প আস, এরকম একটা রাষ্ট্রপতি দেখা যাক। দেখেন, আমরা তার সমালোচনা করছি, সে বাই চান্স এটা যদি সে দেখে যদি সে 12 তারিখে যদি তার এই যে মানে হাত কসলানো থেকে, যেভাবে হাত কসলানো থেকে যদি উনি বাঘের মতো গর্জন করে ওইখানে একটা কি বলে বীরের বক্তৃতা দিয়ে বসেন, দেখা যাক। আমরা অপেক্ষা করি, 12 তারিখ তার অল্প কয়েকদিন আছে। নিশ্চয়ই।